ওকে, এখন আমরা রেসপন্স টু পিরিয়ডিক এক্সাইটেশন সিঙ্গেল ডিগ্রি অফ ফ্রিডম ড্যাম্পড সিস্টেমের জন্য, ড্যাম্প সিস্টেমের উপরে আমাদের হারমোনিক ফোর্স যদি অ্যাপ্লাই করি তাহলে তার রেসপন্স আমরা আগের ক্লাস পর্যন্ত শিখেছি। হারমোনিক ফোর্স মানে সাইনুসয়েডাল ফোর্স বা কোসাইডাল ফোর্স আর কি। কিন্তু আমাদের যদি কোনো পিরিয়ডিক ফোর্স থাকে, পিরিয়ডিক ফোর্স মানে একটা সার্টেইন টাইম পর পর সেটা আবার নতুন করে অ্যাপ্লিকেশন হয়। তোমরা পিরিয়ডিক ফোর্সের সংজ্ঞা জানো আর কি। তো এরকম কোনো ফোর্স যদি হয় তাহলে তার সেইটার এগেনস্ট আমার স্ট্রাকচারের রেসপন্স আমি কিভাবে মেজার করব। তো আমরা এখন পর্যন্ত যা শিখেছি যে কনস্ট্যান্ট অ্যামপ্লিটিউডের কোনো ফোর্স যদি অ্যাপ্লাই করি তাহলে তার তার ডিসপ্লেসমেন্ট আমরা নির্ণয় করতে পারি। আর শিখেছি মেইনলি আসলে ফ্রি ভাইব্রেশন রেসপন্স শিখেছি এক কথায়। আর শিখেছি হচ্ছে কোনো একটা স্ট্রাকচারের, বিশেষ করে সিঙ্গল ডিগ্রি অফ ফ্রিডম সিস্টেমের আনড্যাম্পড হোক আর ড্যাম্পড হোক, হারমোনিক ফোর্সের আন্ডারে তার রেসপন্স শিখেছি। এখন যদি পিরিয়ডিক ফাংশন হয়, এরকম একটা পিরিয়ডিক ফাংশন হয়, দেখো এই যে এই ফাংশনটার আসলে পিরিয়ড রিপিট হচ্ছে। এই যে এখান থেকে টি টি ডিস্টেন্সে গিয়ে আবার আবার এটা রিপিট হচ্ছে আর কি। তো রিপিটিং ফোর্স যদি হয়, যেটা আসলে এই যে সার্টেন টাইম পর পর রিপিট করে, সেই ধরনের ফাংশনকে আমরা পিরিয়ডিক ফাংশন বলি। এবং দেখো এই ফাংশন আসলে সাইনুসয়েডালও না, কোসাইডালও না। তাহলে এরকম অন্য ধরনের ফাংশনও আসতে পারে, এরকম ফাংশন আসতে পারে। ফর এক্সাম্পল, জাস্ট এখানে এরকম হবে, কিছু দূর গ্যাপ যাবে, এরপরে আবার এরকম ফোর্স হবে। তার মানে এটা ট্রায়াঙ্গুলার টাইপের ফোর্স আমার আসতে পারে। মাঝখানে একটা জিরো প্যাডিং থাকতে পারে, এরকম আবার ফোর্স অ্যাপ্লিকেশন হতে পারে। এরকম মানে কার সাইনুসয়েডাল বা কোসাইডাল ইকুয়েশন দিয়ে এক্সপ্রেস করা যায়। কিন্তু সেগুলা আসলে আমরা যে যে রেসপন্স নির্ণয় করা শিখেছি, ফ্রি রেসপন্স আর হচ্ছে সাইনুসয়েডাল ফোর্সের আন্ডারে রেসপন্স বা কোসাইডাল ফোর্সের আন্ডারে রেসপন্স, সেগুলা দিয়ে ডিসক্রাইব করা যায় না। তাহলে তাদের রেসপন্স আমি কিভাবে নির্ণয় করব? তো এখানে ওয়ে হচ্ছে আমার এই যে ইনপুট ইনপুট ফাংশন যেটা, সেইটাকে আমি ফুরিয়ার সিরিজের মাধ্যমে যদি আমার ওই ফ্রি রেসপন্স অথবা আহ, অথবা সাইনুসয়েডাল ফোর্স কোসাইডাল ফোর্সে কনভার্ট করতে পারি। আমি আমার পিরিয়ডিক যে ফাংশন সেটাকে যদি সাইনুসয়েডাল কোসাইডাল ফাংশনে দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি, তাহলে আমি কিন্তু অলরেডি সিঙ্গেল ডিগ্রি অফ ফ্রিডম সিস্টেমের জন্য সাইনুসয়েডাল ফোর্স কোসাইডাল ফোর্স, এই যে হারমোনিক যে ফোর্স, তার আন্ডারে তার রেসপন্স ক্যালকুলেট করা শিখেছি। তাহলে আমি এই পিরিয়ডিক ফাংশনকে আসলে আমার টার্গেট থাকবে সাইনুসয়েডাল কোসাইডাল ফাংশনের মাধ্যমে রিপ্রেজেন্ট করা, এবং তাদের যে রেসপন্স, সেই রেসপন্স গুলাকে সামেশন করলে আমার এই টোটাল পিরিয়ডিক ফোর্সের আন্ডারে যে রেসপন্স সেটা পেয়ে যাওয়া। এরকমটাই আসলে এখানে প্ল্যান। দেখো, রেসপন্স টু পিরিয়ডিক এক্সাইটেশন আমরা যদি এখানে একটু পড়ে যাই, আমার মনে হয় কথাগুলো ক্লিয়ার হবে। সরি, কেউ কেউ কমপ্লেইন করেছে যে স্ক্রিন দেখা যাচ্ছিল না। এখন যেহেতু স্ক্রিন দেখা যাচ্ছে আমি আবার একটু এক্সপ্লেইন করব। তো এখানে দেখো, পিরিয়ডিক ফাংশন বলতে আমরা তো এক্সপ্লানেশন দিলাম যে এক কিছু মানে এক সার্টেন টাইম পর পর যদি কোনো একটা ফাংশনের রিপিটেশন হয় তাহলে সেই ধরনের ফাংশনকে আমরা পিরিয়ডিক ফাংশন বলি। আমি যে গ্রিন কালার দিয়ে আর একটা দেখিয়েছি, যেটাকে আমরা দেখো কনস্ট্যান্ট ডিক্রিজিং র্যাম্প লোডিং বলি, আবার এখানে একটা জিরো প্যাডিং বলি আমরা। এই যে জিরো ভ্যালু যেখানে থাকে, একটা সার্টেন টাইমে যদি ডিসপ্লেসমেন্ট বা ফাংশনটা যদি জিরো হয়, তাহলে এরকমও থাকতে পারে। তো এইগুলার মানে টার্গেট হলো আমি এই যে যে পিরিয়ডিক ফাংশন আছে, সেই পিরিয়ডিক ফাংশনকে ফুরিয়ার সিরিজের মাধ্যমে সাইন ফোর্স আর কোসাইন ফোর্স মানে হারমোনিক ফোর্সে আসলে কনভার্ট করা। তার মানে এই যে যে কার্ভ দেখতে পাচ্ছ, সেটাকে সাইন টার্ম আর কোসাইন টার্ম দিয়ে এমন ভাবে রিপ্রেজেন্ট করব যে সেই সাইন টার্ম কোসাইন টার্ম সামেশন করলে আসলে এক্স্যাক্টলি এই পিরিয়ডিক ফাংশনের ইকুয়াল হবে। কখনো কন্টিনিউয়াস ফাংশন যদি হয় তাহলে অবশ্যই ইকুয়াল হয়, আর যদি ডিসকন্টিনিউয়াস হয় মানে সাডেন জাম্প যদি হয়, এই যে যেমন এখানে যে ট্রায়াঙ্গুলার দিয়ে যেটা দেখিয়েছে, এখানে দেখ একটা সাডেন জাম্প আছে। সাডেন জাম্পে আসলে ফুরিয়ার সিরিজ এক্স্যাক্টলি কনভার্ট মানে কনভার্স করে না, বাট এই মিডিল পয়েন্ট এভারেজ ভ্যালুতে আসলে কনভার্স করে। তো আমি এক্সাক্ট বলতে পারি কন্টিনিউয়াস ফাংশনের জন্য, এই যে এইটা যেটা একটা ফাংশন দেখো, এটা কিন্তু কন্টিনিউয়াস, সাডেন কোথাও জাম্প নাই। আর এই যে যে ট্রায়াঙ্গুলার ডিস্ট্রিবিউশন দিয়ে লোড দেখেছি, পিরিয়ডিক লোড, এটা দেখো এই যে জাম্প পয়েন্ট, যেগুলো যে পয়েন্ট গুলোতে জাম্প হচ্ছে সেখানে একটা ডিসকন্টিনিউটি আছে আমরা বলি। তো এটার ক্ষেত্রে আসলে কনভার্জেন্সটা একটু কম, মানে অ্যাকুরেসি কম থাকে এরকম। তো এখানে আবারও বলছি, টার্গেট হলো এই পিরিয়ডিক ফাংশনটাকে
হারমোনিক ফাংশনে কনভার্ট করা, যাতে করে হারমোনিক ফাংশনের রেসপন্স আমার স্ট্রাকচারের উপরে কিরকম হয় সেগুলো আমরা জানি। তাহলে এই পিরিয়ডিক ফোর্সের রেসপন্স আমি আলটিমেটলি ওই হারমোনিক ফোর্সের মাধ্যমে কনভার্ট করে নির্ণয় করতে পারবো। টার্গেট হলো সেটা। তো আমি এখানে একটু পড়ে যাই। দেখো পিরিয়ডিক ফাংশনের ডেফিনিশনটা ফার্স্ট দেওয়া হয়েছে। A periodic function is one in which the portion defined over T naught represents itself indefinitely. ঠিক আছে? এই যে টি নটটা দেখো টাইম পিরিয়ড আর কি। টি নট হচ্ছে এখানে টাইম পিরিয়ড। সেই টাইম পিরিয়ডে যদি কোনো একটা ফোর্স ইনডিফিনিটলি এভাবে রিপিট করতে থাকে তাহলে এটাকে আমরা পিরিয়ডিক ফাংশন বলি। মেনি ফোর্সেস আর পিরিয়ডিক অর নিয়ারলি পিরিয়ডিক। কি দু একটা উদাহরণ যদি আমরা দেই, আন্ডার সার্টেন কন্ডিশনস প্রোপেলার ফোর্সেস অন এ শিপ। তোমরা জানো যে শিপ পানিকে প্রোপেল করে, আসলে মানে শিপকে প্রোপেল করে যে পানিতে থ্রাস্ট ক্রিয়েট করে রোটরের মাধ্যমে। তো under certain conditions, propeller forces on a ship, wave loading on a offshore platform, and wind forces induced by vortex shedding on tall, slender buildings are nearly periodic. তো খেয়াল করে দেখো এই ফোর্স গুলো সাধারণত পিরিয়ডিক হয়, তাহলে নিশ্চয়ই তাদের অ্যানালাইসিসের প্রয়োজন আছে। Earthquake ground motions usually has no resemblance to a periodic function. However, earthquake force কিন্তু এটা হচ্ছে র্যান্ডম টাইপের ফোর্স, মানে এটা কোনো সাইনোসয়েডাল না কোসাইডাল নাকি পিরিয়ডিক কোনোটাই মেনটেন করে না। আর্থকুয়েক ফোর্স টোটালি ডিফারেন্ট এগুলো থেকে। However, the base excitation arising from an automobile traveling on an elevated freeway that has settled because of long-term creep may be nearly periodic. তো লং টার্ম ক্রিপে তোমার ফাউন্ডেশনের যদি সেটেলমেন্ট অলরেডি হয়ে থাকে এবং অটোমোবাইল কার যদি কখনো কোনো একটা স্ট্রাকচারের উপর দিয়ে যায়, তোমরা জানো যে ওই যে আমরা মাঝে ক্যাম্বার প্রোভাইড করি, তার মানে এটা পিরিয়ডিক ফোর্স আকারে আসলে আসে। তো এই ফ্রিওয়ে ব্রিজের যে ফাউন্ডেশন, আসলে ফাউন্ডেশনে তাহলে তোমার এই ব্রিজের উপর দিয়ে যে গাড়ি চলছে তার কারণে আসলে পিরিয়ডিক ফোর্স নিচে আসতে পারে আর কি, মানে আসতে পারে বলতে আসে। তার মানে বেজ এক্সাইটেশনটাও কখনো কখনো যে ফ্রিওয়েতে বলা হয়, ফ্রিওয়ের ব্রিজে আর কি, সেখানে তোমার বেজ এক্সাইটেশন পিরিয়ডিক ফোর্স আকারে আসতে পারে। We are interested in analyzing the response to periodic excitation for yet another reason. আমাদের আরো একটা রিজন আছে এই পিরিয়ডিক ফোর্সের আন্ডারে আমরা কেন রেসপন্স নির্ণয় করতে চাই তার জন্য। সেটা হলো the analysis can be extended to arbitrary excitation utilizing discrete Fourier transform techniques. দেখো the analysis can be extended to arbitrary excitation, যে কোনো ধরনের এক্সাইটেশনটাকেই আমি আসলে ফুরিয়ার সিরিজের মাধ্যমে এক্সপ্রেস করতে পারবো, যদি এটা এই যে দেখো ম্যাথমেটিক্যালি এক্সপ্রেস করা সম্ভব হয়। এক কথায় যে কোনো আরবিট্রারি এক্সাইটেশনকেই আমরা ফুরিয়ার সিরিজের মাধ্যমে ট্রান্সফর্ম করতে পারি এবং তার আন্ডারে তাহলে আমি এক্সাইটেশনের রেসপন্স নির্ণয় করতে পারবো আর কি। এখন প্রথমে আমরা তাহলে একটু দেখবো যে ফুরিয়ার সিরিজ ট্রান্সফর্ম কি করা হয়। তার মানে আমার এক্সাইটেশন ফোর্স যেটা, এই যে এখানে পি দেখো, পি টাইমের রেসপেক্টে ভ্যারি করতেছে, এটাকে আমি যদি ইকুয়েশন দ্বারা লিখতে পারি তাহলে সেই ইকুয়েশনের মাধ্যমে পিটাকে ফুরিয়ার টার্মে লিখবো আর কি, ফুরিয়ার সিরিজের টার্মে এক্সপ্রেস করব। তো তাহলে ফুরিয়ার ট্রান্সফরমেশনটা আগে দেখে নেই কিভাবে করা যায়। A function pt is said to be periodic with period t naught if it satisfies the following relationship. কোন একটা ফাংশনকে আমরা পিরিয়ডিক ফাংশন বলবো যদি দেখো যে জে টাইমস টি নট একটা সার্টেন টাইম পর পর যদি এটা রিপিট করে, যেখানে জে এর ভ্যালু দেখো মাইনাস ইনফিনিটি থেকে ইন্টিজার ভ্যালু পজিটিভ ইনফিনিটি পর্যন্ত বিস্তৃত। তাহলে এই পি টি টি প্লাস জে টি নট ইকুয়াল টু যদি আবার পিটি হয়, মানে পি এর ভ্যালু যদি এই যে সার্টেন টাইম পর পর গিয়ে যদি আবার একই হয়, তোমরা দেখতে পাচ্ছ যে টি নট টাইম পরে গিয়ে এই কোন একটা এই ফোর্সের ম্যাগনিটিউড কিন্তু সেম হচ্ছে ডিরেকশনেও আবার অ্যামপ্লিটিউডেও। তো সেইটাই এখানে ম্যাথমেটিক্যালি লেখা হয়েছে। আর এ পিরিয়ডিক ফাংশন ক্যান বি সেপারেটেড ইনটু ইটস হারমোনিক কম্পোনেন্টস ইউজিং দ্য ফুরিয়ার সিরিজ। তো ফুরিয়ার সিরিজ আসলে কি করে দেখো, ফুরিয়ার সিরিজ তোমার যে টোটাল ফোর্স পি যেটা টাইমের রেসপেক্টে যেটা আসলে যে পিরিয়ডিক ফোর্স আকারে আছে সেইটার দেখো এই যে কোসাইন টার্ম কিছু নেওয়া হচ্ছে, সাইন টার্ম কিছু নেওয়া হচ্ছে, যেগুলোকে আমরা যে হারমোনিক কম্পোনেন্ট বলছি। তো আমার পিটি ফোর্স একটা পিটি ফোর্স যেটা পি পি পিরিয়ডিক ফোর্স আর কি, সেটাকে আমি দেখো সাইন টার্ম কোসাইন টার্মে ভাগ করে ফেলছি। মানে এটাকে আসলে কি বলা যায়, বিচ্ছিন্ন করে ফেলা। আমরা যেমন ওই যে আলোর ক্ষেত্রে আমরা জানি যে আলো হচ্ছে 7টা রঙের সমষ্টি,
তো প্রিজমের মাধ্যমে আমরা সেই 7টা রংটা কিন্তু আলাদা করে ফেলতে পারি। এখানেও তাই যে আমার ফোর্স হচ্ছে একটা পিরিয়ডিক ফোর্স পিটি, সেটাকে আমি সাইন কম্পোনেন্ট, কস কম্পোনেন্ট দিয়ে এটাগুলাকে আলাদা করে ফেলছি। এবং তাহলে এই কম্পোনেন্ট গুলো যদি আমি সামেশন করি তাহলে আমার টোটাল ফোর্স পিটি কিন্তু পাবো। যে কারণেই যে পিটি ইকুয়াল টু দেখো একটা এভারেজ ভ্যালু হচ্ছে এ নট লেখা হয়েছে, আর কোসাইন হারমোনিক কম্পোনেন্ট প্লাস সাইন হারমোনিক কম্পোনেন্ট গুলা এগুলার সামেশন করা হয়েছে। তো তার মানে দেখো এখানে জে এর ভ্যালু কিন্তু 1 টু ইনফিনিটি, সবগুলা যদি তুমি যোগ করতে পারো তাহলে পিটি এর ভ্যালু ইকুয়াল টু এক্স্যাক্টলি 1 হবে। তবে আমরা হায়ার টার্ম গুলো এখানে নেগলেক্ট করি, সাধারণত জে এর ভ্যালু 1 থেকে 10 এর মধ্যেই রাখা হয়, 10 এর পরে ইনফিনিটি পর্যন্ত নেওয়া আসলে যায়। বাট সেই শেষের দিকের টার্ম গুলো আসলে নেগলিজিবল হয়, জিরো এর খুব কাছাকাছি হয়, যেগুলো আমরা সেফলি নেগলেক্ট করতে পারি অ্যাপ্রক্সিমেট। তাহলে মানে আমরা কনভার্জেন্স যে বলি যে না, আমরা যদি ধরি যে 100% এর জায়গায় 90% অ্যাচিভ হলে আমাদের গুড রেজাল্ট আসছে, সেটাকে আমরা কনভার্জিং পয়েন্ট বলবো। তো এইটা আসলে ডিপেন্ড করছে তোমার ডিজায়ার্ড অ্যাকুরেসি লেভেলের উপরে, যে আমি এখানে তাহলে কতগুলা টার্ম নিব, জে এর ভ্যালু কত নিব, 1 থেকে 10 পর্যন্ত নিব নাকি 1 থেকে 100 নাকি 1 থেকে 1000, সেটা অ্যাকুরেসি লেভেলের উপরে ডিপেন্ড করবে। তো এই periodic function can be expressed separated into its harmonic components using the Fourier series, যেটা এখানে দেখো এই যে লেখা হয়েছে, যেখানে where the fundamental harmonic in the excitation has the frequency omega n equal to 2 pi over t naught। তো পিরিয়ড টাইম পিরিয়ড যদি টি হয়, আমরা তো এই যে তাদের মাঝে ফ্রিকোয়েন্সি আর টাইম পিরিয়ডের মধ্যে রিলেশন জানি যে ওমেগা ফ্রিকোয়েন্সি ইকুয়াল টু 2 পাই ডিভাইডেড বাই টাইম পিরিয়ড, অথবা টাইম পিরিয়ড ইকুয়াল টু 2 পাই ডিভাইডেড বাই ওমেগা, মানে ফ্রিকোয়েন্সি 2 পাই বাই ফ্রিকোয়েন্সি। তাহলে এখানে টাইম পিরিয়ড যেটা সেটা হচ্ছে টি নট, তাহলে ফ্রিকোয়েন্সি কত, ওমেগা ইকুয়াল টু 2 পাই ওভার টি নট। তো এখানে দেখো তাহলে এই যে এ নটটাই বা কি, আর এ জেটা বা কি, আর বি জেটা কি, এগুলো হচ্ছে কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট বলতে ফুরিয়ার সিরিজের কোএফিসিয়েন্টস আর কি। The coefficients in the Fourier series can be expressed in terms of pt because of the sine and cosine functions are orthogonal। এবং এখানে যে এ নট, এ জে এবং বি জে এই ভ্যালুগুলো দেখো এই ইকুয়েশন গুলোর মাধ্যমে যে 3.12.3, 3.12.4 এবং 3.12.5 দ্বারা নির্ণয় করা যাবে। a not equal to 1 divided by t naught 0 to t naught pt, টোটাল ফাংশনটাকে ইন্টিগ্রেট করতে হবে 0 টু মানে 1 পিরিয়ডের মধ্যে। এজ এর ভ্যালু হচ্ছে 2 ডিভাইডেড বাই টি নট 0 টু টি পিটি কস জে ওমেগা টি ডিটি ওমেগা নট টি ডিটি, যেখানে জে এর ভ্যালু হচ্ছে 1 2 3 4 5 এভাবে ইনফিনিটি পর্যন্ত। অনুরূপভাবে বিজে এর ভ্যালু এখানে আসছে সাইনটা আর কি, সাইন টার্মটা আসছে। তো এই তিনটা কম্পোনেন্ট, মানে এই তিনটা যে কম্পোনেন্ট দেখো, এই কম্পোনেন্ট গুলো যোগ করলে কিন্তু টোটাল হ্যাঁ পিরিয়ডিক ফোর্স পি আমার পেয়ে যাওয়ার কথা। তো এই এ নট, এ জে, বি জে এর ভ্যালু এই ইন্টিগ্রেশনের মাধ্যমে আসলে তোমাকে ইভালুয়েট করতে হবে, করে এইখানে যদি তুমি ইনসার্ট করো, ইনসার্ট করলে পিটি এর ভ্যালু কত সেটা তুমি পাবে। তো আমরা একটু এক্সাম্পলও দেখবো, এটার এক্সাম্পলও দেখবো। আর এই ফোর্সটাকে দেখো আমি যে কি আলটিমেটলি কি করলাম, পিরিয়ডিক ফোর্সকে আমি যে কোসাইন ফোর্সে কনভার্ট করছি, সাইন ফোর্সে কনভার্ট করছি, আর একটা কনস্ট্যান্ট এভারেজ অ্যামপ্লিটিউডে কনভার্ট করছি। তাহলে এইগুলা যদি আমি এইগুলার আন্ডারে আমার যদি স্ট্রাকচারের রেসপন্স জানতে পারি, তাহলে এইগুলোর আন্ডারে রেসপন্স গুলোকে সামেশন করলে কিন্তু আমার টোটাল পিরিয়ডিক ফোর্স পিটি এর আন্ডারে রেসপন্স কত সেটা পেয়ে যাব। সেই কাজটা এখানে করা হবে। আমি এখানে পড়ে শেষ করতে চাই। The coefficient A naught is the average value of PT। দেখো A naught যেটা সেটা হচ্ছে average value of PT। Coefficients A, J and B, J are the amplitudes of the jth harmonics of the frequencies J omega naught। A, J আর B, J হচ্ছে এই যে এখানে অ্যামপ্লিটিউড যেটা দেখো, cos এর কোএফিসিয়েন্ট আকার আছে A, J, তাহলে এটা হচ্ছে এই কোসাইন টার্মের অ্যামপ্লিটিউড, যেটার এই যে ফ্রিকোয়েন্সি কিন্তু J টাইমস ওমেগা নট আর কি। আবার বিজে হচ্ছে সাইন টার্মের অ্যামপ্লিটিউড, সাইন ফোর্সের কোএফিসিয়েন্ট, সরি সাইন ফোর্সের কোএফিসিয়েন্ট মানে হচ্ছে অ্যামপ্লিটিউড আর কি। আর যেটা ফ্রিকোয়েন্সি কিন্তু এই যে জে টাইমস ওমেগা নট। হ্যাঁ ফ্রিকোয়েন্সি ওমেগা নট আসলে, আর যে হচ্ছে তার ওর সাথে গুণ করলে আমরা যে অ্যাঙ্গেলটা পাবো সেই অ্যাঙ্গেল, এক কথায়। Theoretically, an infinite number of terms are required for the Fourier series to converge to PT। তার মানে ইন ইন 0 টু ইনফিনিটি 1 টু ইনফিনিটি কিন্তু আমরা নিচ্ছি, তাহলে ইনফাইনাইট নাম্বার দরকার কনভার্জেন্সের জন্য, অ্যাকুরেটলি কনভার্জেন্সের জন্য। ইন প্র্যাকটিস হাউএভার এ ফিউ টার্মস আর সাফিসিয়েন্ট ফর গুড কনভারেন্স। আমি যে বললাম যেখানে আমরা 0 টু ইনফিনিটি নেওয়ার কথা, মানে 1 টু ইনফিনিটি নেওয়ার কথা, এটা সাধারণত আমরা 1 থেকে 10, 7, 8 পর্যন্ত নিয়ে থাকি আর কি, তাহলে গুড কনভার্জেন্স চলে আসে। এট এ ডিসকন্টিনিউটি, যেখানে যে ডিসকন্টিনিউটি আছে, জাম্প আছে, আমি ট্রায়াঙ্গুলার দিয়ে যেটা দেখালাম সেইখানে
the Fourier series converges to a value that is average of the values immediately to the left and to the right of the discontinuity. তার মানে এইখানে দেখো এই যে কনভার্জ ডিসকন্টিনিউটি পয়েন্ট, এটাতে আসলে এর ইমিডিয়েট আগের পয়েন্টের যে ফোর্স আর এর ইমিডিয়েট পরের পয়েন্টের যে So we can't hear anything. সরি, এখানে আবার পড়ছি। আমরা এখন আসলে রেসপন্স টু পিরিয়ডিক ফোর্স এটা নির্ণয় করতে চাই। A periodic excitation implies that the excitation has been in existence for a long time, by which time the transient response associated with the initial displacement and velocity has decayed. তার মানে যেহেতু পিরিয়ডিক ফাংশন লং টাইমের জন্য আসলে অ্যাপ্লাই করা হয়, লং টাইমের জন্য এক্সিস্টেন্সে থাকে, এটার এক্সিস্টেন্স থাকে, তাহলে ট্রানজিয়েন্ট রেসপন্স যেটা সেটা কিন্তু অলরেডি ডিকে হয়ে যাবে, তাহলে থাকবে শুধু হচ্ছে স্টেডি স্টেট রেসপন্স। অতএব thus we are interested in finding the steady state response only. তো এই স্টেডি স্টেট রেসপন্স আমি নির্ণয় করব কি করে, সেটার জন্য এই যে 3 নাম্বার সেন্টেন্সটা ভেরি ইম্পর্ট্যান্ট, আমি বলেছি আবারও এখানে দেখো চলে আসছে। জাস্ট অ্যাজ ফর হারমোনিক এক্সাইটেশন, the response of a linear system to a periodic force can be determined by combining the responses to individual excitation terms in the Fourier series. তাহলে ফুরিয়ার সিরিজকে যে আমি যে তিনটা ফোর্সে কনভার্ট করলাম, একটা হলো এ নট, আর একটা হচ্ছে এই যে সাইন ফোর্স, কোসাইন ফোর্স, আর একটা হচ্ছে এই যে সাইন ফোর্স। তাহলে আমি স্ট্রাকচারের রেসপন্স এই যে এ নট ফোর্সের আন্ডারে যদি নির্ণয় করি, তারপরে হচ্ছে এই যে কোসাইন ফোর্সের আন্ডারে যদি নির্ণয় করি, এবং সাইন ফোর্সের আন্ডারে যদি নির্ণয় করে তিনটা যদি সাম আপ করি, তাহলে এই টোটাল যে রেসপন্স হবে, সামেশন অফ রেসপন্সেস হবে আমার পিটি ফোর্স, পিরিয়ডিক ফোর্স পিটি এর আন্ডারে রেসপন্সের ইকুয়াল। এখানে সেই কথাটাই বলা হচ্ছে। The response of an undamped system to constant force PT is equal to
force PT equal to A naught is given by equation F of example 1.8 in which cos omega n term will decay because of damping. তো এটা আমরা যে কনস্ট্যান্ট ফোর্সের আন্ডারে রেসপন্স কত সেটা কিন্তু এই যে সেকশন 4.3 তে আহ, এটা আমাদের অলরেডি নির্ণয় করা আছে। নো নো সরি, সেকশন এই যে এক্সাম্পল 1.8 এ দেখানো আছে। আর এটার যে রেসপন্স সেটা দেখো আলটিমেটলি স্টেডি স্টেট রেসপন্স যেটা হবে সেটা হচ্ছে লিভিং দ্য স্টেডি স্টেট রেসপন্স ইকুয়াল টু ইউ নট ওভার এ নট ডিভাইডেড বাই কে। তার মানে যে পি নট ডিভাইডেড বাই কে যেটা সেই রেসপন্স আর কি। যদি ট্রানজিয়েন্ট রেসপন্সটাকে আমরা নেগলেক্ট করি, ট্রানজিয়েন্ট রেসপন্সটাকে যদি আমরা নেগলেক্ট করি তাহলে স্টেডি স্টেট রেসপন্স যেটা থাকবে সেটা হচ্ছে কনস্ট্যান্ট ফোর্সের আন্ডারে। এখানে আর সাইনও নাই কোসাইনও নাই, জাস্ট দেখো ইউ নট টি ইকুয়াল টু এ নট ওভার কে। এখানে কিন্তু এই যে ইউ নট মানে হচ্ছে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট নয়, এখানে যে ফুটনোট আকারে দেখো দেওয়া আছে, দ্য নোটেশন ইউ নট ইউজড হিয়ার ইনক্লুডস দ্য সাবস্ক্রিপ্ট 0 উইথ টু 0 কনসিস্টেন্ট উইথ এ নট, মানে এ নট এর সাথে নট আছে সেই জন্য এখানে ইউ নট লেখা হয়েছে। দিস শুড নট বি কনফিউজড উইথ দ্য ইউ নট উইথ দ্য সাবস্ক্রিপ্ট ও used earlier to denote the maximum value of ut। আমরা যে u not equal to maximum displacement বলেছিলাম, যে maximum static displacement বা maximum possible displacement, সেটা কিন্তু না, এটা জাস্ট a not আছে সেই জন্য এখানে u not লেখা হয়েছে। আর আগের গুলা ছিল কিন্তু u মানে জিরো জিরো না, বরং এটা ছিল হচ্ছে ও আর কি। তাহলে এ নট এর আন্ডারে এই যে এফ এ নট ফোর্স যেটা আর কি, এ জিরো ফোর্স বা এ নট ফোর্স, তার আন্ডারে আমার রেসপন্স অলরেডি আমি জানি। এই যে কতটুকু পেলাম, এ নট ডিভাইডেড বাই কে, সেটাকে আমরা বলছি হচ্ছে এই যে ইউ নট টি। এখন কোসাইন ফোর্সের আন্ডারে রেসপন্স কত দেখো, দ্য স্টেডি স্টেট রেসপন্স অফ এ ভিসকাসলি ড্যাম্পড সিঙ্গেল ডিগ্রি অফ ফ্রিডম সিস্টেম টু হারমোনিক কোসাইন ফোর্স পিটি ইকুয়াল টু এ জে cos j omega t is given by equation 3.23 and 3.2.6 with omega replaced by j omega naught। আমরা এই যে কোসাইন ফোর্সের আন্ডারে রেসপন্স আমি তোমাদের আগের ক্লাস থেকে এখানে দেখাতে চাই। এই যে দেখো আমরা নির্ণয় করে আসছিলাম, মানে বলে আসছিলাম যে এটা হয়, দেখো খেয়াল করে। এটা কোন নোটে আছে, এই নোটে সম্ভবত, এখানেই দেখো এই যে কোসাইন ফোর্সের আন্ডারে স্টেডি স্টেট রেসপন্স টু কোসাইন ফোর্স, দেখো তো খেয়াল করে এই যে এইটা লিখেছি কিনা, যেখানে আসলে যে জি1 ইকুয়াল টু এইটা প্লাস জি2 ইকুয়াল টু এইটা। তো এখানে যে বেটা এর জায়গায় বসাতে হবে বেটা জে বা বেটা, আর হচ্ছে ওমেগা এন যেখানে আছে সেখানে বসাতে হবে জে ওমেগা নট আর কি। তো এইটাই এখানে রেফারেন্স নিয়ে আসছে, ওই ইকুয়েশনটা এখানে নিয়ে আসছে আলটিমেটলি দেখো। তাহলে কোসাইন ফর্মের এগেনস্টে টোটাল পার্টিকুলার রেসপন্স আর কি। এখানে তো শুধু দেখানো হয়েছে হচ্ছে পার্টিকুলার রেসপন্সই, বাট টোটাল রেসপন্সের পার্টিকুলার রেসপন্সটা আমরা যদি নেই আলটিমেটলি এটার সলিউশন করলে যা আসে সেইটা এখানে লেখা হয়েছে। তো এইটাই দেখো লিখেছি আমরা ইউ জে সি টি ইকুয়াল টু, এখানে ইকুয়েশন গুলো কমপ্লেক্স পড়তে গেলে সময় লাগবে, বাট ওখান থেকে যে নিয়ে আসা হয়েছে বইয়েও তোমাদের এটা ডেরিভেশন করে দেওয়া আছে। আমি হোমওয়ার্কে দিতে চেয়েছিলাম, এটা দেই নাই, বাট এটা ডিরাইভ যে করা যায় সাইনেরটা যেভাবে করেছি সাইন ফোর্সের আন্ডারে কোসাইনেরটা একইভাবে করা যায় আর কি, ঠিক আছে। এবং এটা রেসপন্স আসে এই যে জাস্ট ওমেগা এন কে রিপ্লেস করতে হয়েছে যে ওমেগা নট দ্বারা, আর বাকি বেটা হয়েছে বেটা জে আর কি। এই ছাড়া আর বাকি যা ছিল এক্স্যাক্টলি সবকিছু সেম এখানে বসানো হয়েছে আর কি, যেখানে বেটা জে ইকুয়াল টু তাহলে যে জে ওমেগা নট ডিভাইডেড বাই ওমেগা এন। এখন জে এর ভ্যালু 1 2 3 4 5 এভাবে কিন্তু নিতে হবে। Similarly, the steady state response of the system to sinusoidal force pt equal to bj sin omega t, এই যে সাইনোসয়েডাল ফোর্স ফুরিয়ার কম্পোনেন্ট যেটা, তার আন্ডারে আমাদের রেসপন্স তাহলে দেখো সাইনেরটা আমরা ডিরাইভ করেছিলাম 2 ক্লাস আগে বা 3 ক্লাস আগে আর কি, সেখানে যে রেসপন্সটা আসছিল এক্স্যাক্টলি সেইটা এখানে লেখা হলো। দেখো এখানে যে ইউ নট ডিভাইড পি নট ডিভাইডেড বাই কে লেখা হয়, পি নট এখানে আমার আসলে বিজে, আর এখানে আসলে দেখো ওই যে পি নট ডিভাইডেড বাই কে লেখা হয়, সেখানে এখানে পি নট ইকুয়াল টু আছে আমার এখানে যে কে জে। তো এইভাবে আমার এই তিনটা রেসপন্স আমি যদি পেয়ে গেলাম, এই তিনটা রেসপন্সকে আমি যদি এই যে সাম আপ করি দেখো, তাহলে আমার এই তিনটা রেসপন্সকে সাম আপ করলে টোটাল পার্টিকুলার রেসপন্স স্টেডি স্টেট রেসপন্সটা আমি পেয়ে যাব। ইফ যেটা ইজ ইকুয়াল টু 0, তার মানে আনড্যাম্পড সিস্টেম যদি হয় আর
বেটা জে ইকুয়াল টু যদি 1 হয় তাহলে এটা হচ্ছে এই যে দেখো আনবাউন্ড রেজোন্যান্স কেস। আনডাম্প সিস্টেমের যদি বেটা এর ভ্যালু 1 হয় তাহলে কি হয়? আনবাউন্ডেড রেজোন্যান্স হয়। The steady state response is unbounded and not meaningful because the transient response never decays. In the following, it is assumed that zeta is not equal to 0 and beta is not equal to 1. তাহলে যদি ড্যাম্প সিস্টেম হয় আর বেটা ইজ নট ইকুয়াল টু 1 হয় তাহলে এইগুলো সামেশন হবে, এই তিনটার সামেশন হবে টোটাল রেসপন্স ইউটি এর ইকুয়াল। The steady state response of a system with damping to periodic excitation PT is the combination of responses to individual terms in the Fourier series. তো আমি খুব দ্রুত হয়তো পড়ে যাচ্ছি, বাট এক্সপ্লানেশন যেহেতু দিচ্ছে আমার মনে হয় বুঝতে পারবে। তোমাদেরকেও কিন্তু আরো একটু স্টাডি করতে হবে বাসায়, বই পড়ো অথবা এই যে ক্লাস নোট পড়ো, পড়লে আমার মনে হয় আরো ক্লিয়ারলি বুঝতে পারবে। এখন এই যে ইউ নট টি ইকুয়াল টু আমরা যে নির্ণয় করেছিলাম, এই যে সেটা হচ্ছে 3.13.1, তারপরে ইউ নট যে সি যেটা সেটা নির্ণয় করলাম, এই যে এটা 3.13.2, আর হচ্ছে ইউ যে এস যেটা সেটা হচ্ছে যে 3.13.4। এই তিনটা যদি আমি প্লাগ ইন করি এই ইকুয়েশন 3.13.5 এ, তাহলে দেখো এই যে টোটাল রেসপন্স ইউটি ইকুয়াল টু পেয়ে যাই এই যে তিনটার সামেশন, এবং এগুলাকে একটু রিঅ্যারেঞ্জ করে লেখা হয়েছে। এখন এই রিঅ্যারেঞ্জিং এর ব্যাপারটা এখানে বইয়ে এত দেখানো হয় নাই বা নোটেও দেখানো হয় নাই, কারণ এগুলাতে প্রচুর মানে অনেক বেশি আহ, জায়গা দখল করে নেয় আর কি। জাস্ট রেজাল্ট যেটা আসছে ধরে নেওয়া হচ্ছে যে ছাত্ররা এই রিঅ্যারেঞ্জিং করাটা বুঝবে আর কি। তাহলে এইটাই হচ্ছে আমার কিন্তু টোটাল রেসপন্স। দ্য রেসপন্স ইউটি ইজ এ পিরিয়ডিক ফাংশন উইথ টাইম পিরিয়ড টি। দেখো এখানে যে দেখো এখানে কোসাইন টার্মের সাথে সাইন টার্মের সাথে আসলে কি আছে? ওমেগা নট আছে। তার মানে এই রেসপন্সের যে ইউটি রেসপন্স তার ফ্রিকোয়েন্সি কিন্তু এক্সাইটেশন ফ্রিকোয়েন্সির ইকুয়াল। এই তার মানে রেসপন্সের পিরিয়ড হবে ফোর্সিং পিরিয়ডের ইকুয়াল, সেটা এখানে মিন করছে। দ্য রেসপন্স ইউটি ইজ এ পিরিয়ডিক ফাংশন উইথ পিরিয়ড টি। কিন্তু তার মানে রেসপন্সের পিরিয়ড আর হচ্ছে এক্সাইটেশনের পিরিয়ড কিন্তু ইকুয়াল এখানে। The relative contributions of the various harmonic terms in equation 13.6 depend on two factors. দেখো এই রেসপন্স গুলো কিসের উপরে ডিপেন্ড করছে? এক হচ্ছে the amplitude Aj and Bj of the harmonic components of the forcing function Pt। এই যে Aj যদি বেশি হয়, এজ এর উপরে দেখো এই টোটাল ফাংশনটা ডিপেন্ডেন্ট, বিজ এর উপরে টোটাল ফাংশনটা কিন্তু ডিপেন্ডেন্ট। আরেকটা আছে হলো বেটা জে। এই যে বেটা জে এর ভ্যালু যদি কম বেশি হয় তাহলে রেসপন্সটা ইউটি যেটা সেটাও কিন্তু কম বেশি হবে। তো দুইটা ফ্যাক্টরের মধ্যে একটা হচ্ছে অ্যামপ্লিটিউড এজ এন্ড বিজে অফ দ্য হারমোনিক কম্পোনেন্ট অফ দ্য ফোর্সিং ফাংশন পিটি এন্ড দ্য ফ্রিকোয়েন্সি রেশিও বেটা জে। The response will be dominated by those harmonic components for which beta j is close to unity. দেখো খেয়াল করে, ড্যাম্প সিস্টেম যেহেতু, এখানে হচ্ছে ড্যাম্প সিস্টেম যেহেতু যেটা এর ভ্যালু আছে এখানে, ড্যাম্প সিস্টেমের ম্যাক্সিমাম রেসপন্স হয়, এই যে রেজোন্যান্স হয় কোথায়? যখন বেটা ইকুয়াল টু 1 হয়, 1 বা তার ক্লোজ টু 1 হয় আর কি। ম্যাক্সিমাম রেসপন্স হবে ক্লোজ টু 1 বা 1 হলে, সেটা এখানে বলা হচ্ছে দ্য রেসপন্স উইল বি ডমিনেটেড, মানে ম্যাক্সিমাম হবে by those harmonic components for which beta j is close to unity. That means the forcing frequency j omega naught is close to the natural frequency. ঠিক আছে? যদি ফোর্সিং ফ্রিকোয়েন্সি ন্যাচারাল ফ্রিকোয়েন্সির ইকুয়াল বা তার কাছাকাছি হয় তাহলেই কিন্তু এই যে ড্যাম্প সিস্টেমের জন্য ম্যাক্সিমাম রেজোন্যান্ট অ্যামপ্লিটিউড পাওয়া যায়। তাহলে এই সিস্টেমের ডমিন্যান্ট প্রপার্টি গুলো হবে আসলে বিটা এর ভ্যালু যদি ক্লোজ টু বেটা জে এর ভ্যালু ক্লোজ টু 1 হয়, আর হচ্ছে এজ এর ভ্যালু এবং বিজে এর ভ্যালু যদি ম্যাক্সিমাম হয় আর কি। তো এখন আমরা একটা এক্সাম্পল দেখে আজকের ক্লাস শেষ করব আর কি। এখন প্রথমেই দেখবো এই যে এই ফাংশনটাকে কিভাবে ফুরিয়ার সিরিজে কনভার্ট করতে হয় সাইন টার্ম কোসাইন টার্ম দিয়ে, এবং তার এগেইনস্টে তার রেসপন্সটা কেমন হয় কোন একটা সিঙ্গেল ডিগ্রি অফ ফ্রিডম সিস্টেমের জন্য ফর এ সার্টেইন জেটা ভ্যালু ফর এ সার্টেইন ড্যাম্পিং রেশিও। এবং আমরা এটার গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটাও দেখবো। তাহলে এখান থেকে আসলে আমরা যা থিওরিতে আলোচনা করলাম সেটার গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা দেখলে বোঝাটা আসলে আমাদের জন্য সহজ হবে। তো একটা পিরিয়ডিক ফাংশন দেওয়া আছে, গ্রাফিক্যালিও দেখানো আছে এই যে এই ফিগারে দেখো টাইমের রেসপেক্ট এটা ভ্যারিয়েশনটা। এই যে ফর হাফ পিরিয়ড দ্য ম্যাগনিটিউড ইজ 1, ফর হাফ পিরিয়ড দ্য ম্যাগনিটিউড ইজ -1। ব্যাপারটা আসলে এরকম। সরি, ফর হাফ পিরিয়ড দ্য ম্যাগনিটিউড ইজ first half period the magnitude is p naught, for the second half of the period তার মানে যে t naught
বাই টু টু টি, দেখো এই যে এখানে লিমিট বলা আছে আর ফিগারেও দেখো দেখানো আছে, এটার ম্যাগনিটিউড হচ্ছে মাইনাস পি। তাহলে এখানে যে পাই ডিস্টেন্সে, মানে আমরা যদি অ্যাঙ্গেলে বলি তাহলে পাই ডিস্টেন্সে গিয়ে কিন্তু একটা জাম্প আছে, 2 পাই ডিস্টেন্সে গিয়ে একটা জাম্প আছে, 3 পাইয়ে জাম্প আছে, 4 পাইয়ে জাম্প আছে। তো এটা দেখো যে পিরিয়ডিক হচ্ছে, তাহলে এটা কিন্তু একটা পিরিয়ডিক ফাংশন। তো এইটার আমরা হচ্ছে প্রথমে ফুরিয়ার সিরিজ কম্পোনেন্টের মাধ্যমে এক্সপ্রেস করব, যেগুলা দেখো যে ফিগার বি এবং সি তে দেখানো আছে। তো আমি এটার একটু ম্যাথমেটিক্যালি আগে করে আসি, তারপরে গ্রাফিক্যালি বোঝাবো। তো এইটার আসলে দেখো ইকুয়েশনের মাধ্যমে আমরা যদি এক্সপ্রেস করি, পিটি ইকুয়াল টু পি নট হোয়েন টি ইজ গ্রেটার দ্যান 0 বাট লেস দ্যান টি টি নট বাই 2, আর পিটি ইকুয়াল টু মাইনাস পি নট যখন টাইম ইজ গ্রেটার দ্যান টি নট বাই 2 বাট লেস দ্যান অর ইকুয়াল টু টি নট, এরকম যদি হয়। তো তাহলে এই যে এ নটটা নির্ণয় করব, আমার তো এ নটের ইকুয়েশন হচ্ছে এটা, এটা হচ্ছে আমি ইকুয়েশন লিখলাম। এখন দেখো এটা নির্ণয় করলে যে 0 হয় সেটা কিভাবে লিখবো? তো এটা বেসিক্যালি দুইটা টার্মে লিখতে হবে, যে 1 বাই টি নট 0 টু টি নট বাই 2। সেখানে দেখো পিটি এর ভ্যালু কত, একটা হচ্ছে পি নট আর টাইম হচ্ছে ডিটি, প্লাস এগেইন 1 বাই টি নট ইন্টিগ্রেশন, এটা হচ্ছে এখন টি নট বাই 2, কামান টু টি নট, আর তখন ফাংশনের ভ্যালু কিন্তু মাইনাস পি নট টাইমস হচ্ছে ডিটি, এই দুইটার সামেশন। এখন দেখো এটাকে ইন্টিগ্রেট করলে আসলে কি হয়, বেসিক্যালি এই যে লিমিট কিন্তু সেম, তাহলে দেখো একটা হচ্ছে পজিটিভ আর একটা হচ্ছে নেগেটিভ, ইন্টিগ্রেশন করার ফলে লিমিটিং ভ্যালু যা পাবা একটা অপরটাকে আসলে ক্যান্সেল করে দিবে, তাহলে এটা হয়ে যাবে 0, যে কারণে ওরা আসলে মাঝখানের এই ক্যালকুলেশনটুকু না করে 0 লিখেছে। অনুরূপভাবে এজ ইকুয়াল টু যেটা ফর্মুলা সেটা লিখলাম ফার্স্ট, এজ ইকুয়াল টু এটা হচ্ছে ফর্মুলা ফার্স্ট লিখেছি। তো তাহলে এই যে 0 টু টি নট পর্যন্ত দেখো এখানে আসলে এটার ম্যাগনিটিউড হচ্ছে এই যে পিটি, সেটা পিটি ইকুয়াল টু কত, পি নট যখন লিমিট হচ্ছে 0 টু টি নট, আর এই যে পিটি ইকুয়াল টু মাইনাস পি নট যখন লিমিট হচ্ছে টি নট টু টি নট বাই 2 টু টি নট। তাহলে এইটাকেও তুমি যদি ইন্টিগ্রেশন করো দেখো আলটিমেটলি দুইটাই সেম টার্ম, এবং লিমিট যেহেতু যে 0 টু পাই আসলে টি নট বাই 2 মানে হচ্ছে কিন্তু পাই। দেখো আমাদের এই যে ওমেগা এর মধ্যে যে রিলেশন আছে ওমেগা নট ইকুয়াল টু 2 পাই বাই টি নট, এটাও কিন্তু বসাতে হবে। এখানে যে ওমেগা নট ইকুয়াল টু কি লেখা যায়, 2 পাই বাই টি নট লেখো, আর এখানে এই যে টি নট এখানে ইনসার্ট করো, তাহলে টি নট কেটে 2 পাই হয়, তাহলে cos 2 পাই এর ভ্যালু যত আর cos 0 ডিগ্রি এর ভ্যালু কিন্তু তত, তাহলে cos 2 পাই মানে cos 360 ডিগ্রি, তার মান যখন 1, আর হচ্ছে মাইনাস cos 0 ডিগ্রির মানও কিন্তু 1, তাহলে এইটা যেমন একটা অপরটাকে লিমিট বসালে ক্যান্সেল হয়ে যাবে, এটাও কিন্তু তাই হবে। দেখো এক্স্যাক্টলি পাই টু 2 পাই এরকম হবে। তো এইটার ভ্যালু কিন্তু 1 মাইনাস 1 হবে, বেসিক্যালি এটাও কেটে কেটে যাবে, কেটে কেটে গেলে আলটিমেটলি থাকবে হচ্ছে 0। তো উপরেরটাও কিন্তু এভাবে কেটে কেটে 0 হবে আর কি। কিন্তু বীজ এর ভ্যালুটা দেখো এখানে থেকে যাচ্ছে, বীজ এর ভ্যালু হবে যে পিটি সাইন, সাইন হওয়ায় কস হওয়ায় কিন্তু ওটা কেটে গেল, বাট সাইন হলে কি হবে, যখন 0 টু টি নট বাই 2 হাফস, ফার্স্ট হাফস এর জন্য পিটি এর ভ্যালু হচ্ছে যে পি নট, আর সেকেন্ড হাফের জন্য পিটি এর ভ্যালু হচ্ছে যে পি নট মাইনাস পি নট কিন্তু। তো এইটা যদি ইন্টিগ্রেশন করো দেখো কোন, যদি জে এর ভ্যালুটা আসলে যদি ইভেন হয়, এখানে এই ইন্টিগ্রেশনটা আমি আর এত এক্সপ্লানেশনে যাচ্ছি না, যদি জে এর ভ্যালু ইভেন হয় তার মানে 2 4 6 হয়, তাহলে এই সাইন গুলা ইন্টিগ্রেশন করলে দেখবা কেটে কেটে 0 হয়ে যাচ্ছে। রিমেম্বার এখানে কিন্তু লিমিট ওই টি নট বাই 2ই বসাবো, কিন্তু ওমেগা নট ইকুয়াল টু আবার 2 পাই বাই টি নট বসাতে হবে, তাহলে আলটিমেটলি যে টি নট কেটে টি নট বাই 2 যদি লিখি তাহলে দেখো এই যে এখানে পাই পাই থাকে, তো আমরা জানি সাইন পাই এর মান কত হবে 0, যদি জে এর ভ্যালু 1 হয় আর কি। আবার জেও যেহেতু আছে কখনো 2 হবে, 2 হয়ে গেলে কিন্তু সাইন তখন এটা হয়ে যাবে হচ্ছে 2 পাই আর কি। আর 3 যদি হয় তখন হবে কিন্তু 3 পাই, এরকম ভ্যালু গুলো। তো কখন সাইন আমরা জানি 90 ডিগ্রি মান 1 হয়, কখন এটার মান পজিটিভ 1 হবে, কখনো নেগেটিভ 1 হবে। আর যদি সাইন 0 ডিগ্রি 180 ডিগ্রি হয় তাহলে হবে হচ্ছে এর ভ্যালু 0।
তো এইভাবে আসলে এখানে প্লে করলে আলটিমেটলি যেটা আসবে এখানে সেটাই লিখেছে যে এই bj ইকুয়াল টু 0 হবে যদি j এর ভ্যালু ইভেন হয়, আর bj ইকুয়াল টু আলটিমেটলি যে 4 p নট বাই j পাই থাকে যদি j এর ভ্যালু অড হয়। এখানে আসলে এই যে p ওমেগা নট ইকুয়াল টু যে 2 পাই বাই t নট এটা বসাতে হবে এবং j এর ভ্যালু 1 2 3 এভাবে কনসিডারও করতে হবে। তো তাহলে j এর ভ্যালু ইভেন টার্ম গুলো যদি আমরা নেগলেক্ট করি, আমরা জানি তার ভ্যালু আসলে 0 হয়ে যাচ্ছে, তাহলে এখানে থাকলো কি a নট ও 0, a j ও 0, bj এর ভ্যালু থাকতেছে শুধু এই যে দেখো 4 p নট ওভার j পাই। আর আমার জাস্ট শুধুমাত্র অড নাম্বার গুলো নিলেই হচ্ছে, কারণ ইভেন নাম্বারের জন্য bj এর ভ্যালু গুলো আসলে 0। তো 0 ফোর্সের আন্ডারে অ্যামপ্লিটিউড কত, রেসপন্স কত, 0ই হবে। বাট যখন ফোর্স এক্সিস্ট করে তখনই কিন্তু তার রেসপন্স আসবে। তো আমরা শুধুমাত্র এই যে দেখো আমার টোটাল রেসপন্সটা হবে তাহলে এই যে এই টার্ম গুলো তাহলে আমার জন্য এই পার্টিকুলার এক্সাম্পলে এগুলা 0 হয়ে যাচ্ছে সব। দেখো এই যে এটা হয়ে গেল 0, তারপরে এ যে সংশ্লিষ্ট যে টার্ম সেটাও হয়ে গেল 0, এই যে এটাও 0 হয়ে যাবে, এটা 0 হয়ে যাবে, থাকবে শুধু এই যে এই কনস্ট্যান্ট টুকু, তার সাথে আসলে এই বি যে সংশ্লিষ্ট টার্ম আর কি। তো এই রেসপন্স এইটাই যদি আমি এখন আমার এই পার্টিকুলার প্রবলেমের জন্য এখানে লিখি, কি আসে সেটাই এখানে লেখা হয়েছে। দেখো দাস the Fourier series representation of PT is, ও সরি আমি ভুল বলেছি, এখানে না, এটা তো রেসপন্স, আমি এটা বলেছি আসলে রেসপন্স সেটটা, উল্টাটা বলে ফেলেছি। এটা পরে আসবে, বাট এইখানে বসাবো আমরা। এই যে এই টার্মটা দেখো, এই টার্মটা আসলে এখানে আমার জন্য 0, এই টার্মটা 0 পার্টিকুলার সলিউশন প্রবলেমের জন্য। কোসাইন টার্ম যেটা আসছে সেটাও কিন্তু 0 আসছে। আর বি জে এর ভ্যালু থাকবে শুধুমাত্র যখন জে এর ভ্যালু অড হবে, 1 3 5 7 এরকম থাকবে। তার মানে জে এর ভ্যালু এখানে আমি লিখতে পারবো 1 3 5 এভাবে ইনফিনিটি পর্যন্ত। এইটা থাকবে আর কি, শুধুমাত্র এই একটা কম্পোনেন্ট থাকবে আমার এই পার্টিকুলার প্রবলেমের জন্য। তো সেইটাই দেখো লেখা হয়েছে, এবং আমার এখানে পিটি ফোর্স ইকুয়াল টু, তাহলে আমি এখন লিখতে পারবো পিটি ইকুয়াল টু সামেশন অফ পি জে, তার মানে যে এই টার্মটা যেটা থাকলো সেইটাই দেখো এখানে নিয়ে আসা হয়েছে, এবং জে এর ভ্যালু দেখো লিখেছে 1 3 5 টু ইনফিনিটি, আর শুধুমাত্র এই যে সাইন যে টার্মটা সেটা আসলো এবং ডিভাইডেড বাই 1 বাই জে। এখানে এখন আমরা এইটা যদি গ্রাফিক্যালি প্লট করি, তুমি যদি এইটাকে গ্রাফিক্যালি প্লট করো, এই রেসপন্সটাকে গ্রাফিক্যালি যদি আমরা প্লট করি, জে এর ভ্যালু 1 নিয়ে প্লট করব, জে এর ভ্যালু 3 5 এবং 7, এই চারটা ভ্যালু নিয়ে যদি প্লট করি কি রকম রেসপন্স আসে সেটাই আমরা একটু দেখব। The first four terms in this series are shown in figure 3.8b, where the frequencies and relative amplitudes minus মানে 1 1 1 1 by 3 1 by 5 1 by 7 of the four harmonics are apparent। দেখো এই যে এই ফিগারটা আমরা একটু দেখে নেই, ফিগার 3.8 বি, এই যে এই বি ফিগারে দেখো, তাহলে যখন j ইকুয়াল টু 1 তখন কিন্তু জাস্ট একটা সাইন সাইন কার্ভ আসছে, যখন j ইকুয়াল টু 3 দেখো তখন মানে j এর ভ্যালু যত বড় হচ্ছে তার পিরিয়ড তত কম হচ্ছে আর কি, এরকম ফ্রিকোয়েন্সি যত বাড়তেছে। দেখো j এর ভ্যালু যখন 5 তখন কোন কার্ভ, j ইকুয়াল টু যখন 5 তখন দেখো এই যে এরকম, মানে পাঁচটা, একটা পিরিয়ডের মধ্যেই পাঁচটা ফ্রিকোয়েন্সি আসবে। j এর ভ্যালু যখন 7 তাহলে দেখো একটা পিরিয়ডের মধ্যেই, মানে একটা পিরিয়ড না আসলে, যে ইকুয়াল টু যখন 1 তার মধ্যে 7টা আসবে বেসিক্যালি, এরকম বলতে পারি। 3 যদি হয় তাহলে যে ইকুয়াল টু 1 এর মধ্যে, যে ইকুয়াল টু 1 মানে একটা হবে, আর যে ইকুয়াল টু 3 হলে তাহলে ওই যে ইকুয়াল টু 1 যেটা তার মধ্যে তিনটা হবে, তিনটা রেসপন্স, তিনটা পিরিয়ড হবে। আর যে ইকুয়াল টু 5 হলে যে ইকুয়াল টু 1 এর মধ্যে পাঁচটা হবে, যে ইকুয়াল টু 7 হলে যে ইকুয়াল টু 1 এর মধ্যে 7টা হবে, এরকম। তো এখানে দেখো আমি এটা প্লট করলে এরকম একটা রেসপন্স পাই। এখন এই চারটা যদি আমি সামেশন করি তাহলে কি হয়, দেখো এই যে 3 টার্মস, যদি তিনটা সামেশন করি, ফার্স্ট 3 টার্মস 1 3 আর 5 যদি নেই তাহলে পাই হচ্ছে এই যে ড্যাশ লাইন দিয়ে এর কার্ভ। আর যদি চারটা টার্ম নেই 1 3 5 7, চারটা টার্ম নিয়ে যোগ করি তাহলে দেখো এই যে সলিড লাইনটা পাই। তাহলে তিনটা টার্মের চেয়ে দেখো আমার পিরিয়ডিক ফোর্স যেটা ছিল, এই যে এইটাই হচ্ছে আমার কিন্তু পিরিয়ডিক ফোর্স, এটা হলো আমার পিরিয়ডিক ফোর্স। আর ফুরিয়ার সিরিজের চারটা টার্ম দিয়ে যেটা রিপ্রেজেন্ট করেছি সেটা হচ্ছে সলিড লাইন, আর তিনটা টার্ম নিয়ে যেটা করেছি সেটা হচ্ছে ড্যাশ লাইন। কোনটা আসলে বেস্ট রিপ্রেজেন্টেশন দেয়? এখন দেখো খেয়াল করে, ফোর্থ টার্ম, যত বেশি টার্ম নিব আমার কনভার্জেন্সটা তত বেশি হবে, মানে অ্যাকুরেসি লেভেল তত বেশি হবে। আর আরেকটা জিনিস বলেছিলাম যে যেরকম ডিসক্রিট ফাংশন যদি থাকে সেখানে দেখো অ্যাভারেজ ভ্যালু কিন্তু এক্সাক্ট হয় না,
কি হয়, তার আগের একটা ভ্যালু আর তার পরের একটা ভ্যালুর অ্যাভারেজ ভ্যালুটা নেয়। তাহলে দেখো ট্রানজিশন জোনে এরকম হয়েছে আর কি। তো আমার মনে হয় গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন থেকে আরো অনেকটা ক্লিয়ার যে আমরা ফুরিয়ার সিরিজের মাধ্যমে যে কোনো একটা ফাংশনকে এক্সপ্রেস করতে পারি। সেইটা এখানে প্রুফ আমরা দেখে নিলাম গ্রাফিক্যালি। এখন আমরা রেসপন্সের দিকে চলে যাই। এখানে একটু পড়েও যাই। The cumulative sum of the four Fourier terms is shown in figure 3.8c, where four terms provide a reasonable representation of the forcing function. At t equal to t not by 2, মানে যেখানে যে ট্রানজিশন হয়েছে, জাম্প হয়েছে, where pt is discontinuous, the Fourier series converges to 0, the average value of pt t not by 2. তার মানে যে বাম পাশে আর ডান পাশে যে অ্যাভারেজ ভ্যালু, ডান পাশের ভ্যালুগুলোর যে এভারেজ ভ্যালু, সেই ভ্যালুটা হচ্ছে ওখানে 0, সেটাই যে হয়েছে সেটা এখানে বললো আর কি। The response of a single degree of freedom system to forcing function of equation E, এই যে এখন আমার ফোর্সিং ফাংশন কিন্তু সাইন ফাংশন হয়ে গেছে, দেখো শুধুমাত্র কি আছে, সাইন। তাহলে তার জন্য সাইন ফাংশন যদি থাকে তার রেসপন্স কি রকম হয় সেটা আমরা পাবো, is obtained by substituting equation B, C and D in equation 3.3.16. এই যে এইখানে এখন সাবস্টিটিউট করব ইকুয়েশন 3.13.6, 16 না 6। তাহলে এখানে এই যে দেখো এটা হচ্ছে 0, এই এ যে কম্পোনেন্ট গুলো সব 0, এ যে কম্পোনেন্ট গুলো সব 0 থাকবে, শুধু এই যে বি যে সংশ্লিষ্ট যে কম্পোনেন্ট, সেই কম্পোনেন্ট গুলো থাকবে আমাদের। তাহলে সেইটা যদি আমি এখানে ফাইনালি লিখি, দেখো রেসপন্সটা কি পাই। ওখানে ইনসার্ট করে যদি আমরা লিখি, এই যে টোটাল রেসপন্স টি ইউটি ইকুয়াল টু, এই যে ইউএসটি ডিভাইড টাইমস হচ্ছে 4 পাই, দেখো এই দুইটার মাঝে রিলেশন পাওয়া যায় কিনা, যে 4 পি নট ডিভাইডেড বাই পাই, আর ডিভাইডেড বাই এখানে আসলে এই যে পি নট ডিভাইডেড বাই কে, যেটা আসলে ওখানে একটা কে আছে, এখানে নিচে কিন্তু এটা আসলে কে আসবে, সেই কে পি নট বাই কে ইকুয়াল টু এখানে যে ইউএসটি ও লেখা হয়েছে, তার মানে এটা আসলে যে ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড পি নট ডিভাইডেড বাই ওএসটি যেটা, সেটা। আর হচ্ছে এই যে কম্পোনেন্ট যা থাকলো, আমি তো বললাম যে শুধুমাত্র বিজে এর কোএফিসিয়েন্ট গুলা থেকে যা আসে সেটা এখানে থাকবে। তাহলে এটাই হচ্ছে রেসপন্স। এখন এই রেসপন্সটাই যদি আমি গ্রাফিক্যালি দেখাই, গ্রাফে প্লট করি, এক্স অ্যাক্সিসে রাখবো হচ্ছে বেটা জে নাকি জে এর ভ্যালু, আর ওয়াই অ্যাক্সিসে যদি আমি ইউটি প্লেস করি, তাহলে কি না এক্স অ্যাক্সিসে রাখবো টি, সরি এক্স অ্যাক্সিসে টি থাকবে, ওয়াই অ্যাক্সিসে ইউটি যদি প্লট করি ফর এ কনস্ট্যান্ট ম্যাগনিটিউড অফ জিটা, আমরা একটা সার্টেন ম্যাগনিটিউড অফ জিটা এর জন্য যদি প্লট করি তাহলে কি রকম রেসপন্স পাবো সেটা আমরা একটু পড়বো। দেখো এখানে পড়ে পড়ে আগে যাই, তারপরে গ্রাফে আসি। shown in figure E3.8d are the responses of a single degree of freedom system with natural period Tn equal to T naught by 4. তাহলে Tn যেটা ন্যাচারাল পিরিয়ড ওমেগা n নিচ্ছি হচ্ছে ফোর্সিং ফ্রিকোয়েন্সির আসলে 4 গুণ, তাহলে পিরিয়ডটা দেখো কিন্তু তার 4 ভাগের 1 ভাগ, ফোর্সিং ফ্রিকোয়েন্সির পিরিয়ড হচ্ছে ন্যাচারাল পিরিয়ডের 4 ভাগের 1 ভাগ, সেরকম যদি হয়। আর ড্যাম্পিং রেশিও আমরা এখানে সিলেক্ট করেছি 5%। The first four loading terms in Fourier series of equation E, সেইটা আমাদের ফিগার এই যে E3.8d তে দেখানো আছে, দেখো তাহলে এই যে ফিগার 3.8d, এইটা দেখো এই যে রেসপন্সটা দেখানো এখানে ইউজে টি ওভার ইউএসটি তে। তো জে ইকুয়াল টু যখন 1, এটা যে তার রেসপন্সটা এরকম, জে ইকুয়াল টু যখন 3, দেখো একটার মধ্যে 3টা আছে, তখন 3টা পিরিয়ড আছে, যখন জে ইকুয়াল টু 5, দেখো এই একটার মধ্যেই 5টা আছে, জে ইকুয়াল টু যখন 7, দেখো একটার মধ্যে 7টা এরকম পিরিয়ড আছে, 7টা সাইকেল আছে এক কথায়। তো তাহলে এদের রেসপন্সটা এরকম। আর এই রেসপন্স গুলা যদি 1 থেকে 1, 3, 5 যদি যোগ করি, তাহলে ফার্স্ট 3 টার্ম যদি যোগ করি তাহলে ড্যাশ লাইন পাবো, সামেশন আর কি, কিউমুলেটিভ সামেশন যদি করি। আর 4 টার্ম যদি করি, তার মানে 1, 3, 5, 7, 4টা যদি যোগ করি তাহলে সলিড লাইনটা পাবো। কোনটা আরো বেটার রিপ্রেজেন্টেশন দেয়? এখানে বেসিক কথা হলো যত বেশি টার্ম আমি ইনক্লুড করব, আমার অ্যাকচুয়াল রেজাল্টটা তত বেশি, মানে রেজাল্টটা তত বেশি অ্যাকচুয়াল রেজাল্টের কাছাকাছি হবে। কনভার্জেন্সটা মানে কনভার্জেন্স লেভেলটা মোর হবে আর কি। তো এখানে আসলে সেভাবেই আমরা দেখালাম। তো এখানে আমরা একটু পড়ে শেষ করে আসি। দেখো, দিস
are plots of individual terms in equation f is এইটা equation f with beta j equal to is a j divided by 4. The relative amplitudes of these terms are apparent. j equal to যখন 1, j equal to যখন 3, j equal to 5 এবং 7 সবগুলোর জন্য আমরা কিন্তু ডিসপ্লেসমেন্ট রেসপন্সটা প্লট করেছি। যে ইউটি এর ভ্যালু কত সেটা প্লট করার পরে এরকম ফিগার আসছে। None of them is especially large because none of the beta j values is especially close to unity. একের কাছাকাছি যদি হয় তাহলে এই ভ্যালুগুলা খুব জাম্প করে যেত, কিন্তু এই যে রেজোন্যান্ট হতো, রেজোন্যান্ট অ্যামপ্লিটিউড হতো, সেটা কিন্তু হয় নাই। কারণ আমাদের জন্য এই যে বেটা জে এর ভ্যালু দেখো 1/4, এক বেটা জে এর ভ্যালু যদি 1 হতো তাহলেই কিন্তু রেজোন্যান্ট অ্যামপ্লিটিউড হতো। এখানে যেহেতু বেটা জে এর ভ্যালু হচ্ছে আমার জন্য 1/4, 3/4, 5/4 আর হচ্ছে 7/4, একের এক নয় আর কি। সো এই জন্য কিন্তু এখানে এই যে ম্যাগনিটিউড যেটা দেখতে পেয়েছো সেটা রেজোন্যান্ট অ্যামপ্লিটিউড হয় নাই। রেজোন্যান্ট হলে এটা কিন্তু ভেরি শার্প এরকম হতো, আর এরকম হতো, বাট সেটা কিন্তু হয় নাই। কারণ হলো যে বেটা জে এর ভ্যালু একের এক নয় আর কি। The cumulative sum of the individual response terms of equation F is shown in figure 3.8e. আমরা যেটা যে তিনটা ফাংশন আর চারটা কম্পোনেন্ট যোগ করলে যা হয় সেটা দেখলাম কিউমুলেটিভ ফিগার ই তে আর কি। Where the contribution of the fourth term is seen to be small. ফোর্থ টার্মটা আসলে খুব বেশি কন্ট্রিবিউট করে নাই। The higher terms would be even smaller because the amplitudes of the harmonic components of PT decrease with J and beta J would be even further from unity. একের চেয়ে যেহেতু বেটা যত বড় হবে দেখো আমার ডিসপ্লেসমেন্টের রেসপন্সও কিন্তু তত কম হবে। আবার জে এর ভ্যালু যত বেশি হচ্ছে দেখো এই যে অ্যামপ্লিটিউড কিন্তু তত কম হচ্ছে। দেখো খেয়াল করে, জে এর ভ্যালু যখন 1 তখন অ্যামপ্লিটিউড বেশি, জে এর ভ্যালু যখন 3 তার অ্যামপ্লিটিউড 1 এর তুলনায় কম, 5 যেটা সেটার অ্যামপ্লিটিউড 1 এবং 3 এর তুলনায় কম, 7 যেটা সেটার অ্যামপ্লিটিউড দেখো 3, 5, 1 তাদের তুলনায় কম। এভাবে যত হায়ার টার্ম নিব আমার এই যে অ্যামপ্লিটিউড তত কম হবে। এমনকি যে 7th টার্মের অ্যামপ্লিটিউড ক্লোজ টু 0, দেখো এই ফিগার থেকে বোঝা যায় 7th টার্মের অ্যামপ্লিটিউড অলমোস্ট ক্লোজ টু 0। তো এইভাবে 7th টার্মের পরে আর আমাদের টার্ম নেওয়ার আসলে কোনো প্রয়োজন নাই। এবং আমরা এই ফিগারে যে তিনটা টার্ম 7th টার্ম সহ আর 7th টার্ম ছাড়াই যদি দেখি তাহলে দেখো এই টোটাল রেসপন্সের মধ্যে আসলে তেমন কোনো পার্থক্য নাই। তো হায়ার টার্ম গুলো আমরা তাহলে সেফলি নেগলেক্ট করতে পারি। জাস্ট ফার্স্ট ফিউ টার্ম নিয়েই, ফুরিয়ার সিরিজের ফার্স্ট ফিউ টার্ম নিয়েই আমরা পিরিয়ডিক ফোর্সের আসলে রেসপন্স নির্ণয় করতে পারবো। তো এটা আসলে অনেকটা ম্যাথমেটিক্যালি ইন্টেন্সিভ, বাট ডাইনামিক্স কোর্সটাই আসলে এরকম, তোমাদেরকে আসলে একটু ধৈর্য সহকারে লেগেই থাকতে হবে। তো আজকের ক্লাসের আলোচনা এ পর্যন্তই, এখানেই শেষ করব। সবাই ভালো থেকো।